ভারত দেশের জাতীয় পতাকার তিনটি বর্ণ তিনটি বীজের বর্ণনার প্রতীক। সভ্যতা, সংস্কার, বিজ্ঞান। সভ্যতার প্রতীক গেরুয়া বর্ণ, সংস্কারের প্রতীক সাদা বর্ণ, বিজ্ঞানের প্রতীক সবুজ বর্ণ। এই সূত্রের পরিচয়ে সমস্ত ভারতবর্ষের মধ্যে আলাদা আলাদা জাতিগোষ্ঠী গড়ে উঠেছে ও তারা কেউ নিজেদের উন্নত বানাতে পেরেছে, কেউ পারেনি। এই বিষয়ের উপরেই দুর্বলতা বানিয়ে প্রধানত শারীরিক রাসায়নিক সমন্বয় সাধন প্রক্রিয়ার উপর নজরদারির অধীনে এসে পড়েছি আমরা দেশবাসী, যার সম্পূর্ণ কল্পনা আমার কাছে আছে। কি প্রভাব ফেলছে বা রীতিমতো তারা কার্যরত আছে। তারা সঠিক জীবনযাপনের বিপরীত প্রতিক্রিয়া করছে বা ঘটাচ্ছে। জল আমাদের শারীরিক প্রয়োজন। জল পান করলে আমাদের শারীরিক সমস্ত রাসায়নিক সমন্বয় সাধন সম্পন্ন হয়। জল ছাড়া মানুষের জীবন সম্ভব নয়। খাবার, খাদ্য গ্রহণ করলে তবেই মানুষ ও যে কোনো প্রাণী পুষ্টি ও শান্তি লাভ করতে পারে ও সেই খাদ্যই তার দৈনন্দিন জীবনযাপন চালানোর জন্য পরিশ্রম করার শক্তি প্রদান করে। তবেই সে বা আমি নিজের পরিবারের সদস্যদের জীবনযাপনের দায়িত্ব পালন করার জন্য পরিশ্রম করতে যেতে পারি। কারণ আমার পরিবার আমাকে স্নেহ করে, ভালোবাসা দেয় ও তারা আমার চিন্তা করে যে আমি কিভাবে সুস্থ থাকতে পারবো ও আরও বেশি পরিশ্রম করে তাদের সেই সব সুযোগ সুবিধা প্রদান করতে পারি। বিপরীত প্রতিক্রিয়া, তার নিজস্ব জীবনযাপন বা সংসার শুরু করার আগেই তার সমস্ত সম্পর্কের টান যেন ভুলিয়ে দেওয়া হয় ও যেন সে সংসার করতে না পারে। তাই যদিও তারা আমাকে ভুল প্রমাণ করার চেষ্টা করছে ও সেই মতো আমার সাথে মানসিকভাবে বিভিন্ন পদ্ধতিতে আমার জীবনযাপন ও বর্তমান সময়ের সমস্ত পরিকল্পনাগুলিকে ভুল, বিশৃঙ্খল বা অমানবিক প্রমাণ করার চেষ্টা করছে, এতক্ষণে আমার আসল মানবিক সমস্যার কারণ ও সেটার বীজ বা দানা কী ধরনের সেটাই বলবার জন্য আমি পুরুষ মানুষ হয়ে জন্মগ্রহণ করেছেন, তাই সংসার ধর্ম সাজিয়ে দাম্পত্য জীবনযাপনে আপনাকে আসতেই হবে। অপরদিকে আমার কোম্পানি এই প্রকল্পটির পর্যবেক্ষণ পদ্ধতি শুরু করলো আমার মায়ের পরিবারের সাথে। এই পর্যবেক্ষণ পদ্ধতিটা হলো একটি পুরুষ জন্মগ্রহণ হওয়ার পরের সময় থেকে স্বাভাবিক বৃদ্ধির পর পূর্ণবয়স্ক পর্যন্ত পৌঁছানোর পর তার ব্যক্তিগত জীবনযাপন অর্থাৎ সংসার শুরু করার জন্য যখন তার শারীরিক পরিস্থিতিতে এমন কোনো চিন্তাভাবনা আসতে পারে যে তাকে কোনো কিছু না বলে তার প্রাকৃতিকভাবে কীভাবে জীবনসঙ্গীর সাথে মিলন করার জন্য নিজেকে সেই পরিস্থিতিতে নিয়ন্ত্রণ করতে পারবে, বা হয়তো সে জীবনসঙ্গীকে কিভাবে নিজের শারীরিক সমস্যার কথাগুলি বলে তার জীবনসঙ্গীকে রাজি করিয়ে তার সঙ্গে সংসার শুরু করছে। এই বিষয়গুলি প্রাকৃতিকভাবে ঘটতে দেখার ইচ্ছে ছিল। আমার কোম্পানি যখন প্রাকৃতিকভাবে ঘটতে দেখতে চায় তখন আমার জন্মগ্রহণ করা ও লালন পালন করার মাধ্যমগুলি আমার কোম্পানির বাইরে করার সিদ্ধান্ত নিয়েছিল ও সেই মতো সমস্ত পরিকল্পনা সাজিয়ে আমার মায়ের পরিবারের সদস্যদের দায়িত্ব দিয়েছিল। কিন্তু আমার মায়ের পরিবারের সদস্যরা আমার এই পরিকল্পনার উপর হিংসা করে, সমস্ত পরিকল্পনাগুলির সাথে প্রতারণা করে, বা আমার পূর্ণবয়স্ক হওয়ার পর যখন সংসার জীবনে এসে দাম্পত্য উপভোগ করার জন্য ব্যস্ত হয়ে পড়ব, সেই সময়কালে আমাকে কমজোর বানানো যাবে বা খুব সহজেই বশীকরণ করে রাখা যাবে। তাই তার তেমন কোনো সম্পর্ক গড়ে উঠতে দেওয়ার আগেই, সংসার করতে দেওয়ার আগেই তার থেকে সমস্ত সম্পর্কের টান অনাথ বানানোর যোজনা। সবাই মিলেমিশে চক্রান্ত করে আমার মায়ের সাথে অবৈধ সম্পর্ক করিয়ে আমার মায়ের অবৈধ গর্ভধারণ করিয়েছিল। যখন এইসব ঘটছে তখন আমার কোম্পানি এসব দেখতে পাচ্ছে। সেগুলো যারা করছিল তাদের সেই বিষয়ে জ্ঞান ছিল না যে এমনটাও হতে পারে, যে উপর থেকে সব দেখছেন তাদের কার্যকলাপ।
তারপর যখন সমাজের মধ্যে বিষয়টা চর্চা হতে লাগলো, তখন এই সমস্ত প্রকল্পের পরিকল্পনাগুলি বদলে দেওয়া শুরু করতে লাগলো। ও এখনো সেই চেষ্টায় আমার বর্তমান জীবনের সমস্ত প্রয়োজনীয় ও জীবনের যাত্রাপথে মানুষকে যা কিছু করতে হয় সেগুলোর বিপরীত প্রতিক্রিয়া করছে বা ঘটাচ্ছে। ভবিষ্যতে আমার চরিত্র যেমনই হতো সেটার জন্য দায়ী হতাম আমি, কিন্তু এত বড় আকারের ভুল কিভাবে নিজেকে সেই সবের সাথে মানিয়ে নেব। আমি আমার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনার বর্ণনা করেছি, যেখান থেকে আমি বোঝাতে চেয়েছি আমাকে জন্ম দেওয়া ও লালন পালন করে উপযুক্ত বয়স পর্যন্ত পৌঁছানোর জন্য সে পরম্পরা, সংস্কার ও সভ্যতা আমি পাইনি, সেগুলি ভুল বোঝাবুঝির ফল। এছাড়াও আমি উপযুক্ত বয়সে এসে যদি সেই চরিত্রের মানুষ হতে না পারতাম, তাহলে আমার জন্য যেসব টাকা খরচ হতো, আমাকে উপযুক্ত বানানোর সমস্ত প্রশিক্ষণ পদ্ধতি ভুল প্রমাণ হয়ে যেত। তখন আমার কোম্পানি আমাকে বহিষ্কার করতে বা অস্বীকার করতে পারতো না, বা কোনোভাবেই আমার থেকে এই যন্ত্রটি চাইলেই সঙ্গে সঙ্গে সবার সামনে আমার থেকে ছিনিয়ে নিতে পারতো না, আর এই প্রকল্পটি বন্ধ করতেও পারতো না। আমার চরিত্র যেমন হওয়ার দরকার ছিল তা না হলে এই ব্যবস্থা ছিল হর্নের আওয়াজ ও বিভিন্ন ধরনের সামাজিকভাবে মানসিক অত্যাচারের পদ্ধতি। কিন্তু আমি কোনো রকম সুযোগ সুবিধা ছাড়াই এই সমস্ত অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছি। আমি সফল হয়েছি। অর্থাৎ একটি মানুষ যখন জন্মগ্রহণ করে তখন সেই মানুষের ভবিষ্যতের চরিত্র ও জীবনযাপন কেমন হবে তার কোনো ধারণা করা যায় না। তাই এই প্রকল্পে শুরু করা হয়েছিল এক প্রকার পর্যবেক্ষণের পদ্ধতির সাথে। এই উন্নত প্রযুক্তির যন্ত্রটি আমার মায়ের পরিবারের সদস্যদের সাথে যোগাযোগের মাধ্যমে অনেক অনুনয় বিনয়ের মনের মধ্যে রেখে আমার মায়ের শরীরে গর্ভাশয়ে এই যন্ত্রটি প্রবেশ করানো হয়েছিল। কিন্তু আমার মায়ের পরিবারের সদস্যদের দায়িত্ব দেওয়া হয়েছিল যে কল্যাণী দলুইকে কোনো ভালো সরকারি পরিবারের পুত্রবধূ করে পাঠিয়ে আমাকে জন্ম দিয়ে লালন পালন করে এই কাজের চরিত্র অনুযায়ী তৈরি করে দুনিয়ার সামনে আসতে হবে। কিন্তু টেলিফোনে যোগাযোগ ব্যবস্থার মতো প্রযুক্তির ব্যবহার করে আমার জন্ম দিয়ে লালন পালন করার পরিকল্পনাগুলি বদলে দেওয়া হয়েছিল। সেই সমস্ত পরিকল্পনাগুলি আমার মায়ের সামনে মিথ্যা আলোচনা করা কথা ছিল, শুধু আমার মায়ের মনকে একটু সান্ত্বনা দিয়েছিল। অতএব এই গুরুত্বপূর্ণ প্রকল্পের উন্নত প্রযুক্তির যন্ত্রটি যে উত্তরাধিকার হতে চলেছে, যার শরীরে এই যন্ত্রটি কাজ করবে ও সেই ব্যক্তিকে সারা জীবন সেই যন্ত্রটি অনুশাসনে থাকতে হবে, সেই ব্যক্তিকে উত্তরাধিকার বানানোর আগেই তার জন্মগ্রহণ করার পরের সম্পত্তি, যেটা উত্তরাধিকারত্ব থেকে বঞ্চিত করা হলো। কি কারণে? অর্থাৎ আমার নিজের বাবার পরিচয় আমার শরীর থেকে লোপাট করে দেওয়ার পুরো চেষ্টা করা হয়েছে। আমাকে কি করতে হবে, ভবিষ্যতে আমার সাথে কি ঘটতে চলেছে সেই অনুযায়ী আমাকে কি ধরনের প্রস্তুতি করে রাখতে হবে, এমনকি আমার ব্যক্তিগত জীবনের ব্যাপারেও পরিবারের সদস্যরা কোনো চিন্তাভাবনা নিয়ে আমার কাছে এসে বলতে পারতো না এই টেলিফোন যোগাযোগ ব্যবস্থার জন্য। কারণ সবসময় এর জন্য গুপ্তভাবে রাজনৈতিক ধমকি দেওয়া হয়ে থাকতো। আমি একটি প্রাণী যাকে মানুষ বলা হয়, সৃষ্টিকর্তার আবিষ্কৃত একটি আশ্চর্য প্রদীপ। তবে সৃষ্টিকর্তা সকল প্রাণীকুলের সৃষ্টি করেছেন, কিন্তু বেঁচে থাকার মাধ্যম বা জীবনযাপন করার সমস্ত কৌশল শিখিয়ে দেননি, বা বলেও দেননি, বা কোনোদিন সেটা সম্ভব নয়। সমস্ত মাধ্যম ও কৌশল নিজের থেকে খোঁজ করতে হয়েছে ও সেগুলোর সাথে কঠোর হয়ে শিখে ফেলতে হয়েছে। সকল জীবগুলোকেই পৃথিবীর মধ্যে অনেক ধরনের জীব বসবাস করে, কিন্তু অন্যান্য জীবের মধ্যে আমরা নিজেদের মানুষ বলে গণনা করছি। কি কারণে? মানুষ শব্দার্থ। সকল প্রাণীকুলের মধ্যে শুধুমাত্র আমি বুঝতে পারছি যে সৃষ্টির প্রধান কারণ কি। শুধুমাত্র আমি বুঝতে পারছি কিভাবে প্রকৃতির সাথে সাথে চলা যায়। শুধুমাত্র আমি বুঝতে পারছি কিভাবে দীর্ঘদিন পর্যন্ত সুস্থ স্বাভাবিক থেকে বেঁচে সুন্দর সাজানো জীবনযাপন চালাতে পারবো। এই সমস্ত বুঝতে পারছি, এই জন্য আমাদের হয় মান যুক্ত হুঁশ সকল প্রাণীর মধ্যে থাকে, তবেই চলাফেরা করে থাকে মানুষ ও অন্যান্য প্রাণী। এইভাবে সকল প্রাণীকুলের প্রজাতি চিহ্নিত করে নামকরণ করা হয়েছিল।
যে সকল প্রাণীকুলকে আমরা চোখে দেখতে পাই এবং প্রতি মুহূর্ত তাদের উপর নজর রেখেছি, লক্ষ্য করেছি তাদের জীবনযাপন, ও আমরা জানি সে সকল জীবকুল কি করতে পারে, তবুও এই সকল প্রাণীকুলের অস্তিত্ব বা নামকরণের পরও আমরা এমন কোনো শক্তি বা চরিত্রকে অনুসরণ করি, শ্রদ্ধা ও ভক্তি করি, কিন্তু কোনোদিনও চোখে দেখা যায় না। যে শক্তি বা চরিত্রের নাম ভগবান। শব্দের অর্থ কি? ভগবান শব্দের অর্থ ভাগ্যবান। এর সন্ধি ভাগ্য যুক্ত বান, ভাগ্যবান। ভাগ্যবানকে ভগবান বলা হতো। সকল জীবকুলের জীবনযাপন চালানোর জন্য বেঁচে থাকতে খাদ্যের প্রয়োজন আছে। তবে সৃষ্টি সম্পূর্ণ হওয়ার পর কোনো প্রাণীকুল তাদের নিজস্ব খাদ্যের খোঁজ সঠিকভাবে খুঁজে বের করতে সক্ষম হয়নি। যদিও কিছু প্রাণীকুল প্রথমেই তাদের খাদ্য হিসাবে তৃণ গাছপালা খেয়ে বেঁচে থাকার মাধ্যম বানিয়ে নিজেদের তৃণভোজী প্রাণী প্রজাতি হিসাবে গণনা করে নিয়েছে। হাতি, ঘোড়া, গরু, ছাগল ইত্যাদি। তবে মানুষও এমন প্রজাতির প্রাণী বসবাস করে, তারা কাঁচা মাংস খেয়ে বেঁচে থাকতে পারে। সেই মাংসকে আগুনে পুড়িয়ে ঝলসে শুদ্ধ করে খেতে পারে, আবার রান্না করেও খেতে পারে। এমনকি তৃণভোজী খাদ্যের ওপরেও নির্ভর করে থাকতে পারে। এই ধরনের মাধ্যম অন্য কোনো প্রাণীকুলের জানা নেই। তাই মানুষ প্রাণী সৃষ্টির পর তারা সকল জীবকুলের থেকে আগে চিহ্নিত করেছিল যে পৃথিবীতে বেঁচে থাকার একমাত্র মাধ্যম খাদ্য। খাবার ছাড়া সৃষ্টির মধ্যে জীবকুলের সৃষ্টি হতো না। এই সব কিছু বুঝতে পারি ও নিজের খাদ্য উৎপাদন, সংগ্রহ এবং সংরক্ষণ করা শিখেছিলাম। তাই যে প্রাণী যেমন কৌশলের সাথে ভবিষ্যতের জন্য খাদ্য সম্পত্তি উৎপাদন, সংগ্রহ ও সংরক্ষণ করা শিখে নিজের নিজস্ব ভবিষ্যতের প্রয়োজনে ব্যবহার করে নিজস্ব বৃদ্ধি করতে পারবে ও অন্যকেও সাহায্য করে উদ্ধার করতে পারবে, তাকে বলা হয় ভাগ্যবান। এই ভাগ্যবানকে কৃতজ্ঞতা জানিয়ে বলা হতো ভগবান। উদাহরণ, একটি ধানের দানা থেকে অঙ্কুরিত হলো ধান গাছ। সেই গাছের দ্বারা উৎপন্ন হয় কয়েক শত শত ধানের দানা, একত্রিত হয়ে তৈরি হয় চাল। সেই চাল রান্না করে আমরা খাদ্য বা অন্ন মনে করে গ্রহণ করি। এই ধরনের কৌশল যে ব্যক্তি প্রথম শিখেছিল ও সেই পদ্ধতিতে নিজস্ব বৃদ্ধি করে অন্যকে উদ্ধার করেছিল, সেই মানুষকে বলা হতো ভাগ্যবান। আর সেই ব্যক্তি যে এত রকমের কৌশল বা পদ্ধতি শিখিয়ে দিত, সেই ব্যক্তিকে কৃতজ্ঞতা বোধ জানিয়ে বলা হতো ভগবান। আমিও আমার ভগবানের কাছ থেকে অনেক রকম কৌশল শিখতে পারছি এবং সেগুলো প্রয়োজন অনুযায়ী ব্যবহার করে ভবিষ্যতের জন্য উৎপাদন, সংগ্রহ ও সংরক্ষণ করতে পারছি। যখন কোনো মানুষ এই পৃথিবীর মধ্যে সম্পূর্ণ একা হয়ে যায়, তাহলে সেই ব্যক্তির সম্পর্কের টান কমতে শুরু হয়ে যায়। যেমন মা ও ছেলের সম্পর্কে স্নেহ, ভালোবাসা, আদর, মমতা ও বাবার নির্দেশ নেওয়া, বারণ শুনে আদেশ মেনে আদর্শের পথে চলা ইত্যাদি এইসব সম্পর্কের টান। যখন কোনো ব্যক্তি এমন কোনো সম্পর্কের বন্ধনে থাকে, তখন সেই ব্যক্তি স্নায়ুতন্ত্র খুব ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারে, মস্তিষ্ক, রক্ত ও সমস্ত শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে। আমি আমার ব্যস্ত জীবনশৈলীতে এটা কখনোই বুঝতে পারিনি শরীর ও মস্তিষ্কে এই রকম একটা রোগের বাসা বাঁধছে, বা আমার সারা জীবনের জন্য এরকম অভিশাপপ্রাপ্ত মানুষের মতন জীবনযাপন কাটাতে বাধ্য করবে। বিশ্বাস করুন যে আমি একাকিত্বের শিকার হয়েছি, যার জন্য আমি সমস্ত কিছু থেকে এড়িয়ে চলার মতন মন তৈরি করে দিচ্ছি। আমার শরীরকে এই সমস্ত অত্যাচার করা ব্যক্তিদের আরো বেশি সাহায্য করে দিচ্ছি যে তারা আমাকে রিমোট কন্ট্রোল করছে। এগুলোই ছিল এই প্রকল্পের সমস্ত পর্যবেক্ষণ ও তার ফলাফল হয়েছে আমার এই ব্যক্তিত্বকে। যদি কোনো পরিবার নিজের ব্যক্তিগত মনে করে আমার জীবনী পড়ে, তবে হয়তো বুঝতে পারবে যে আমি যা কিছু করেছি
শুধু আমার উপস্থিতিতে যেন আমার পরিবারের মানুষদের কোনো দুঃখ কষ্ট বা অপমান বোধ হওয়ার কোনো সুযোগ না দেওয়ার জন্য আমি সম্পূর্ণ নিজের দায়িত্বে সমস্ত সমস্যার সম্মুখীন হয়ে সেগুলির সাথে লড়াই করে আমার জীবন ও আমার পরিবারের সারা জীবনের খুশির বিজয়ী প্রাপ্তি করে এসেছি। স্নায়ুতন্ত্র মস্তিষ্ককে সঠিকভাবে অনবরত নিয়ন্ত্রণ করছে না, একাকিত্বের শিকার হয়েছি। তাই এই হর্নের ও বিভিন্ন ধরনের অত্যাচার করার পদ্ধতিতে ধ্যানমগ্ন হয়ে গিয়েছি। তাই কেউ একবার হর্ন বাজালে ও বিরক্ত করলেই স্নায়ুতন্ত্র সম্পর্কের টান ছেড়ে হর্নের সাথে বশীকরণ হয়ে যাচ্ছে। আমার শরীরের স্বাভাবিক বিকাশের সম্পূর্ণ হওয়ার পর তারা এই বিশেষ সময়টার অপেক্ষা করছিল, ঠিক যে সময় আমার শরীর ও মন মস্তিষ্ককে বিচলিত করে ব্যস্ত করে তাদের হিসাবে বশীকরণ করে দিতে পারবে, যা তাদের পরিকল্পনা করা ছিল। আমাকে সারা জীবনের জন্য দিশাহারা ও উন্মাদ বানিয়ে নিস্তব্ধ করে এক জায়গায় বসিয়ে রেখে গাড়ির হর্ন বাজিয়ে বাজিয়েই প্রাণ কেড়ে নেবে। কিন্তু আমার কাছে এটা বিশেষ কিছু বিচার বিবেচনা জ্ঞান ছিল, তাই আমি নিজেকে অনেক সমস্যার মধ্যে রেখেও সমস্ত পদ্ধতির বিজ্ঞান বুঝতে সক্ষম হয়েছি, কিভাবে এইসব অত্যাচার করা সম্ভব হয়ে উঠছে। আমার পারিবারিক পরিস্থিতির আর্থিক দিক থেকে পিছিয়ে দিয়েছিল, তাই আমার সাথে যখন এই ঘটনা ঘটতে শুরু হলো তখন আমি তাদের পাল্টা জবাব দিতে পারিনি। এছাড়াও আমি একা হঠাৎ এইসবের মধ্যে নিজেকে ব্যস্ত করে নিয়েছিলাম। পুরো পদ্ধতিটা আমার আপন কাউকে ভালোভাবে বুঝিয়ে বলে একসাথে সেই সবের বিরুদ্ধে গিয়ে দাঁড়াবো, সেই সুযোগও বা পরিস্থিতি আমার কাছে ছিল না, কারণ আমি তাদের বানানো পরিকল্পনা অনুযায়ী কমজোর পরিস্থিতির শিকার হয়ে তবেই বশীকরণের মতন মানসিক সমস্যার কবলে পড়েছিলাম। কি হচ্ছে লড়াই করার শাস্ত্র। আমার শরীর ও মন মস্তিষ্ক 100 ভাগ সুস্থ করতে ও সারা জীবন তাদের অত্যাচারের বিরুদ্ধে লড়াই করার শক্তি বা সহ্য ক্ষমতা ধারণ করতে প্রধানত আমাকে সকালের আলো ফোটার আগেই ঘুম থেকে উঠে নিজস্ব শারীরিক পরিচর্যাগুলি করে পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে পোশাক পরে সুস্থ স্বাভাবিক হয়ে সারাদিন শান্ত জায়গায় বসিয়ে রাখতে হবে। ধ্যান, পড়াশোনা ও এই ধরনের গুরুত্বপূর্ণ নানান বিষয়ের সম্বন্ধে বিভিন্ন আলোচনার মাধ্যমে শারীরিকভাবে সম্পূর্ণ শান্ত হয়ে মন মস্তিষ্ককে স্থির করতে হবে। বর্তমান সময়ে আমাকে তেমন কোনো পরিশ্রমের কাজ করতে হয় না এবং আমি খুবই অসুবিধা বোধ করছি, তাই আমি বিশেষভাবে আমার খাদ্য প্রণালী নিয়ন্ত্রণ করতে চাই, আমার শরীরকে আগের থেকেও স্বাস্থ্যবান করে তুলতে ও মস্তিষ্ককে আরও বুদ্ধিমান বানাতে। আমার পড়াশোনা করার জন্য প্রচুর নিবেদন করছে আমার কোম্পানি, কিন্তু আমার এইসব পরিস্থিতির সাথে সেগুলো সম্ভব হয়ে উঠছে না, তাই দয়া করুন আমাকে।